আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন তেমন বেয়ন্ডা গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। আজ আমরা কথা বলবো বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে। আপনারা জানেন যে কিছুদিন ধরেই কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সংগঠক এবং বিসিবির সাবেক পরিচালক আলী হাসান বাবু। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক চাইলে আপনারাও আলোচনায় যোগ দিতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা চলে যেতে চাই আলোচনায়। বাবাই, আমরা যেটা দেখছি যে গত শনিবার যে আলোচনাটা হয়েছে আইসিসির সাথে বিসিবির, এরপর থেকেই আসলে অনেক ধরনের খবরই আমরা দেখতে পাচ্ছি ভারতীয় গণমাধ্যমে, পাকিস্তানের গণমাধ্যমে। অনেক সময় সেটা ভুল সংবাদও বের হচ্ছে, কিন্তু ক্লিয়ার পিকচারটা আমরা পাচ্ছি না যে আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায়, বিশ্বকাপে তারা আসলে পার্টিসিপেট করতে পারবে কিনা বা সেই দাবি অনুযায়ী শ্রীলঙ্কায় নিয়ে যাবে কিনা। সব কিছু মিলে যে একটা অবস্থা তৈরি হয়েছে, এখানে আসলে ভূ রাজনীতির কোনো কৌশল আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি একটু পিছন থেকে বলি, যে কোনো ওয়ার্ল্ড কাপেই আপনার কিন্তু যে হোস্ট কান্ট্রিকে অনেকগুলি দায়িত্ব বা কনফার্মেশন করতে হয়, বিশেষ করে গ্যারান্টি দিতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে সিকিউরিটি গ্যারান্টি এবং ভিসা গ্যারান্টি। এছাড়াও অন্য অনেকগুলি গ্যারান্টি আছে, 6-8টা গ্যারান্টির মতো আছে। আমি আগে ওয়ার্ল্ড কাপ করেছি, আমি সেই জন্য বলছি এটা। তো এই খেলাটাকে পার্টিসিপেটিং টিম যেগুলি আছে তাদেরকে, শুধু টিম না, যারা সাংবাদিক যাবেন তাদেরকেও গ্যারান্টি দিতে হয় যে এদের যেন সিকিউরিটির প্রবলেমটা যেন ওই দেশ দেখে। জি। এবং এটা নিয়ে কিন্তু আপনাকে সিকিউরিটি প্ল্যান দিতে হয়, এবং যেটা আমরাও দিয়েছিলাম সেই সময় একটা সিকিউরিটি বিরাট প্ল্যান। 2011 বিশ্বকাপে শশাঙ্ক মনোহর সাহেব এটার চিফ ছিলেন এই সিকিউরিটি কমিটির। এবং আমার একটু বলতে আমার ভালো লাগবে আজকে যে যেই সিকিউরিটি প্ল্যানটা বাংলাদেশ থেকে আমরা দিয়েছিলাম সেটি অ্যাকসেপ্টেড হয়েছিল। তো আমি শিওর যে এরকম অ্যাকসেপ্টেন্স, এরকম একটা গ্যারান্টি বোধহয় তারাও দিয়েছে, ইন্ডিয়া থেকেও দিয়েছে। যে ইস্যু এইটা দেখেন, যে ইস্যুটা থেকে শুরু হয়েছে সেটা মুস্তাফিজ ইস্যু থেকে। এবং পরবর্তীতে আপনিও জানেন বোধহয় আমাদের চেয়ে ভালো যে একটা রিপোর্ট সিকিউরিটি আইসিসি থেকে বোধহয় দিয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে গেলে যারা জার্সি পরে যারা যাবে বাংলাদেশে কিছু অ্যাসেসমেন্ট এসেছে। এই অ্যাসেসমেন্টগুলিকে অ্যাড্রেস তো হোস্ট কান্ট্রিকে করতে হবে, জি, তাই না? এবং এটা যদি না হয়, সিকিউরিটি থ্রেটটা যদি ওভারকাম করা না যায়, বাংলাদেশ কেন কোনো দেশই যাবে না। এবং এখানে দেখেন, এই যে আপনি যদি বলেন যে পলিটিক্যাল কোনো কিছু আছে কি না, এটাকে এখন রিলেট করা যাবে হয়তো, কিন্তু ইস্যুটা তো সত্যি। এই মুস্তাফিজকে যে বাদ দিয়েছে তারা তো বলেছে সিকিউরিটি কারণে বাদ দিয়েছে। এখানেও কিন্তু একটা রাজনীতির প্রভাব কিন্তু আছে। এখন এটাকে আমরা ধরবো যে এই রাজনীতির প্রভাব যদি থাকে, তাহলে তো এটা হোস্ট কান্ট্রি থেকে শুরু হয়েছে। বাংলাদেশ তো আগে কিছু বলে, অবশ্যই না, তাই না? সেক্ষেত্রে বাংলাদেশের যে পার্টিসিপেট করার ইচ্ছা ছিল না, সেটা কোনো সময় বলা যাবে না। এটা হোস্ট কান্ট্রি মুস্তাফিজকে বাদ দিয়েছে, বাদ দেওয়ার সময় বলেনি কিন্তু যে মুস্তাফিজকে কেন বাদ দিয়েছে। যখন নাকি সোচ্চার হয়েছে সবাই, তখন তারা বলেছে সিকিউরিটির কারণে বাদ দেওয়া হয়েছে। তাহলে ওরাই কিন্তু বলেছে যে সিকিউরিটি প্রবলেম। আপনি পলিটিক্যাল কথা বাদই দেন, আপনি বিসিসিআই থেকে যদি বলে থাকে যে সিকিউরিটি প্রবলেম আছে মুস্তাফিজের জন্য, সেটাকে কনসার্ন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে তুমি যদি মুস্তাফিজের সিকিউরিটি দিতে না পারো, আমার পুরো টিম যাবে, তুমি কি করবে? এখানে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেটা বলছিলেন যে মুস্তাফিজের সিকিউরিটির ইস্যুটা, এখানে ভারতীয় গণমাধ্যম পরবর্তীতে বলেছিল যে বাংলাদেশের একজন আম্পায়ার আছেন সৈকত ভাই, তিনি কিন্তু সেখানে ভারত এবং নিউজিল্যান্ডের সিরিজ আম্পায়ারিং করছে। কিন্তু আমরা নর্মালি যেটা দেখি যে কোনো সিরিজে এরকম আম্পায়ার থাকলে, বিদেশি আম্পায়ার থাকলে তিনি কিন্তু অনফিল্ড আম্পায়ারও থাকে, থার্ড আম্পায়ারও থাকে। কিন্তু আমরা 3টি ম্যাচে দেখেছি যে তাকে কিন্তু শুধুমাত্র টিভি আম্পায়ার হিসেবে রাখা হয়েছে, অনফিল্ড আম্পায়ার রাখা হয়নি। এটা কি একটু ব্যতিক্রম মনে হয়েছে কিনা আপনার কাছে? দেখেন, সৈকত যেই পর্যায়ের এখন আম্পায়ার, ওকে অনফিল্ড আম্পায়ারেই থাকাটা স্বাভাবিক আমার কাছে মনে হয়। অ্যাটলিস্ট এলিট আম্পায়ার তিনি। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটাতে যদি সৈকতকে ওরা মনে করেন, যদি আমরা ধারণা করেই নেই যে সিকিউরিটির কারণে হচ্ছে না, তাকে সেইটা প্রমাণ করার জন্যই, সেটাকে ভুল প্রমাণ করার জন্যই তাদেরকে সৈকতকে মাঠে নামানোর দরকার ছিল কিন্তু, রাইট, তাই না? তো দেখেন, এই যে ওদের ঘটনাক্রম প্লাস হচ্ছে যে মুস্তাফিজ ইস্যু প্লাস যে অ্যাসেসমেন্ট অফ আইসিসি, এগুলি দেখলে তো এরপরে কোন দেশ যাবে আমাকে বলেন? এখন যে আপনি যদি পলিটিক্যাল ইস্যু টোটালি বাদ দেন, আপনি যেই ঘটনাগুলি ঘটেছে, এরপরে যদি বাংলাদেশ টিম ওখানে যদি আইসিসি এবং হোস্ট কান্ট্রির যদি সেরকম নিশ্চয়তা না পায়, একটা নিশ্চয়তা দিতে হবে যে আমার প্লেয়াররা যাবে, আমার সাংবাদিকরা যাবে, আমার দর্শকরা যাবে। আমি দর্শকদের কথা ধরেন আমি একটু কমই বললাম, কারণ ওনার উপর কন্ট্রোল সবাই থাকে না, কে কোথায় যাবে ঠিক নাই। বাট সাংবাদিক এবং খেলোয়াড়দের এই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদেরকে।
তাই না? অবশ্যই। এবং আমি জানি না কিছু বোধহয় 1-2 দিন আগে একটা মিটিং হয়েছিল, বিসিবি কোনো প্রেস রিলিজ করেছে কিনা, যে আইসিসি স্ট্যান্ড পয়েন্টটা কি। ওরা যদি বলে যে আপনার সিকিউরিটি গ্যারান্টি দিবে বা দিবে না, কি করেছে, আর যদি এখনো থ্রেট থেকে থাকে, তাহলে বাংলাদেশকে তো জোর করা ঠিক হবে না সেখানে যাওয়ার জন্য। না, বিসিবি হয়তো অনেক কিছু পরিষ্কার করছে না, যে কারণে আরো বেশি জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে রাজনীতির যে বিষয়টা, সেটা হচ্ছে পাকিস্তান হঠাৎ করে ঢুকে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিনে দুটা খবর এসেছে। একটা হচ্ছে যে তারা পুনর্বিবেচনা করবে তারা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে কিনা, এবং গতকাল আমরা দেখলাম যে যারা তাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনটাকে তারা স্থগিত করেছে আপাতত, এরকম একটা খবর এসেছে। এবং এ নিয়ে কিন্তু আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছিলাম পার্সোনালি, এবং এটাও কিন্তু সত্যতা কিন্তু তারা এটা স্বীকার করেছে যে হ্যাঁ, আপাতত সেটা স্থগিত আছে। মানে এখানে পাকিস্তানের ইনভলভমেন্টটা এখানে আমি একটা কথা বলি, দেখেন এটা ইতিহাস থেকেই দেখা যাচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান একটা তাদের বৈরিতা সব বিষয় নিয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, এটার হয়তো সুযোগ পাকিস্তান নিচ্ছে এখন, বা সুযোগ এইটা নিচ্ছে, কারণ ইন্ডিয়া পাকিস্তান খেলতে যায় না, পাকিস্তান ইন্ডিয়াতে খেলতে যায় না, এইবারও হচ্ছে সেরকমই। তো এইটার সুযোগ হয়তো তারা নিচ্ছে। এছাড়াও কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন দেশ থেকে সাউথ আফ্রিকান সিনিয়র প্লেয়ার, তারপর অস্ট্রেলিয়ান সিনিয়র প্লেয়াররা কিন্তু এটার কনসার্ন জানিয়েছেন। কিন্তু আপনারা দেখবেন মিডিয়া, যারা বিপিএল খেলতে এসেছে তারাও এই বিষয়ে তারাও কথা কিন্তু এই বলেছে। কনসার্ন। সুতরাং এটা একটা ইস্যু হয়ে গেছে, এখন ওয়ার্ল্ডলি একটা ইস্যু হয়ে গেছে। এবং ইন্ডিয়া একটা বড় টেস্ট প্লেয়িং কান্ট্রি, এবং এটা কিন্তু তাদেরকে যদি অ্যাডজাস্ট তারা করতে না পারে, এটা ক্রিকেটের জন্য ক্ষতি হবে আসলে। ভবিষ্যতে ধরেন আপনি অনেক টিমই এইরকম ধরনের ঘটনা হলে ক্রিকেটে ইন্ডিয়া যেতে অস্বীকার করতে পারে। তারপরে একটু আগে যেটা বললেন আপনি, আমরা কথা বলছিলাম যে অন্য দেশের মুসলিম প্লেয়ার যাদের অরিজিন যারা পাকিস্তান অরিজিন যারা তাদেরকে ভিসা দিতে দেরি করছে বা কিছু একটা, এই গ্যারান্টিগুলি হোস্ট কান্ট্রিকে অনেক আগে থেকে দিতে হয়। এবং আমরা কিন্তু যখন আয়োজন করেছিলাম, এই সমস্ত প্লেয়ারদের এবং সাংবাদিকদের যারা লিস্টেড, তাদেরকে অনারেবল ভিসার ব্যবস্থা আমরা করেছিলাম। আচ্ছা, এবং এটা করতেই হয়, কারণ অনেক দেশ আছে যাদের ওই দেশে হয়তো এমবেসি নেই, কেমন করে ওরা করবে, ভিসা নিবে। তো এগুলি অনেক, ওয়ার্ল্ড কাপ একটা কিন্তু 2-4 দিনের বিষয় না, এটা 2 বছর 4 বছর আগে থেকে ঠিক হয়ে যায়। এবং সেইভাবেই দেশগুলিকে তৈরি করানো হয়, শুধু সিকিউরিটি ক্ষেত্রে না, সব ক্ষেত্রে, উইকেট থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আইসিসি মনিটর করে। প্রত্যেক মাসে এসে ওরা আপনাকে রিপোর্ট নেয় যে ডেভেলপমেন্ট কি হলো। আমার দেশে ধরেন, আমার দেশে একটা সুবিধা আছে, আমাদের দেশে কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দেয়। শ্রীলঙ্কাতে কিন্তু তা করে না, আমাদের ক্রিকেট বোর্ড করতে হয়। তো এইগুলি আপনার এই সরকারের সাথে একটা সমন্বয় করা, যাই দেশে যেটা দরকার, বা বোর্ডের সাথে সমন্বয় করে কি হবে আইসিসিটা করে। আমি জানি না যে এই সিকিউরিটি ইস্যুটা আইসিসি, আমার কাছে মনে হয়েছে যে আর একটু বেশি নজর দেওয়ার দরকার ছিল মনে হয়। আর বাংলাদেশ খেলবে না, এটা অনেকেই ধরেন ইন্ডিয়ান কিছু ইউটিউবের অনেক কথা বলে, নেগেটিভ কথা বলে। এটা ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো হবে না যদি বাংলাদেশ না খেলে। অনেকে বলছে যে ঠিক আছে নেক্সট টিম কাউকে দিবে, এগুলি আসলে প্র্যাকটিক্যাল কথা না। আপনি ভিসার কথাটা যেটা বলছিলেন যে পাকিস্তান অরিজিন যারা আছে তাদের, আমরা দেখতে পেয়েছি গতকাল যে একটা প্রায় 40-42 জনের মতো একটা লিস্ট আছে বিভিন্ন দেশের, সেখানে কিন্তু বাংলাদেশেরও আছে। বলতে গেলে মুশতাক আহমেদ, বাংলাদেশের স্পিন বোলিং কোচ, সে আসলে ঠিকমতো ভিসাটা টাইম মতো পাবে কিনা, সেটাও একটা বড় একটা কোয়েশ্চেন। মানে এত যে জটিলতা তৈরি হয়েছে, ভিসা প্রসেসটা কিন্তু আমি বলি, দেখেন এটা 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 বিচ্ছিন্নভাবে নেওয়া দরকার নেই। ধরুন আমাদের দেশের অনেক লোক যারা পাকিস্তান গেছেন, তারা যদি ইন্ডিয়ান ভিসা চায়, ওরা কিন্তু ভিসাটা দিতে একটু সময় নেয়, কারণ এদের সিস্টেম অনুযায়ী এই 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 পাসপোর্টটাকে তারা তাদের হেড অফিসে পাঠায়, দিল্লিতে পাঠায়, ওখান থেকে ক্লিয়ারেন্স আসার পরে ভিসা দেয়, একটু সময় লাগে। এটা তো ইন্ডিয়ানরা জানে, তাহলে এটাতে ওইভাবেই অ্যাড্রেস করা উচিত ছিল। প্রত্যেক দেশকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে ভাই তোমার যদি এরকম কেউ প্লেয়ার থাকে, তোমরা আমাদেরকে আইসিসির মাধ্যমে যে আমাদেরকে আগে জানো, আমরা ক্লিয়ারেন্সটা নিয়ে রাখি। এখন ধরেন সময় কয়দিন আছে বলেন, এটা কোন দোটানার মধ্যেই থাকে। একটা প্লেয়ারের মানসিকতাও তো একটু, মেন্টালি তো সে একটু থাকবে, পার্ট আপ থাকবে, যদি সে দেখে আমার ভিসা হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসগুলি তো ঠিক না। সময়ের স্বল্পতার কারণে হয়তো ক্রিকেটারদেরই এখন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, যেখানে আরো গণমাধ্যম আছে, ফ্যানরা আছে, এদেরও অনেক বিষয় আছে। আপনি যেহেতু 2011 বিশ্বকাপের কমিটির সাথে ছিলেন, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের যে দাবিটা, যে যদি শ্রীলঙ্কাতে শিফট করা হয়, গ্রুপ যদি সোয়াপ করা হয়, সেক্ষেত্রে আসলে লজিস্টিক কিংবা ব্রডকাস্টের এই জিনিসটা কি অনেক বেশি জটিল হয়ে যাবে? শুনুন, বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া পাকিস্তান যেই ম্যাচের যে হাইপটা থাকে, বাংলাদেশ ইন্ডিয়া খেলা কিন্তু এখন হাইপ কম না একদম। অবশ্যই। বিশেষ করে আমরা বেশ কিছুদিন আগে যখন নাকি ইন্ডিয়া আমাদের সাথে খেলে হেরে গেল একটা টুর্নামেন্টে, এরপর থেকে কিন্তু এই 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 ইয়েটা এসছে, এই প্রতিযোগিতাটা এসছে।
তো ইন্ডিয়ান একটা বাংলাদেশের সাথে যদি খেলা হওয়ার সুযোগ থাকতো বা খেলা না থাকুক, বাংলাদেশ যদি ইন্ডিয়াতে কোনো না কোনো ভেন্যুতে খেলে, ইন্ডিয়ান দর্শকদের একটা একটা আকর্ষণ থাকে কিন্তু। তো আমি বলছি যে রেভিনিউতে যে খুব বড় একটা ইম্প্যাক্ট হবে তা না, যদি বাংলাদেশ শ্রীলঙ্কাতে শিফট করে দেয়, কিন্তু এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে যে আপনি একটা দেশ সিকিউরিটি দিতে পারছেন না, দেখে অন্য দেশে চলে যাচ্ছে। এইটা এই উদাহরণটা ইন্ডিয়া এটাকে অ্যাড্রেস করা উচিত, যে এই ধরনের ঘটনা থেকে যাতে না ঘটে সেটার জন্য ইন্ডিয়াকে সেইভাবেই এই সিকিউরিটি ইস্যুটা অ্যাড্রেস করা দরকার। মানে এখন মানে তাদের আসলে কিভাবে তারা অ্যাডজাস্ট করতে পারে, কারণ সময় তো খুব কম। এই সময় তো বাংলাদেশ মানে বিসিবিকে কনভিন্স করা, বাংলাদেশের গভর্নমেন্টকে কনভিন্স করাটাও তো অনেক বেশি। ইনফ্যাক্ট আমি বললাম যে আইসিসি রিপোর্টের পরে কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে, যদি বলে থাকে এই কথাটা যে আমাদের অ্যাসেসমেন্ট এরকমটা এসেছে যে মডারেট টু হাই কিংবা লো টু মডারেট এরকম কিছু ঝুঁকি আছে। এখন ধরেন ইন্ডিয়ান লোকজনও জেনে গেছে এটা। এখন আপনি একটা দর্শক যদি একটা জার্সি পরে খেলা দেখতে যায়, আপনি তো মানা করতে পারবেন না। এবং এটাও বলা আছে যে যদি বাংলাদেশের নির্বাচন যত সামনে এগিয়ে আসবে ততই আসলে একটু ঝুঁকি বাড়বে। আপনি যে একটু আগে বলেছেন ওই যে পলিটিক্যালি এটা তখন একটুখানি ইম্প্যাক্ট হয় আর কি এখানে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেন বা মিডিয়া বলেন আমাদের দেশের নির্বাচনের উপর তাদের একটা যথেষ্ট একটা দৃষ্টি আছে এখানে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ একটা রিলেশনটা একটু কনস্ট্রেন আছে এখন আমার কাছে মনে হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে আমরা যা দেখি বাংলাদেশ ইন্ডিয়া। বাট খেলা নিয়ে আমার কাছে মনে হয় যে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বিসিসিআই জিনিসটা কি একটু সিরিয়াসলি নিতে পারতো না যখন মুস্তাফিজের ইস্যুটা শুরু হয়েছে, তখনই যদি এটাকে ইনফ্যাক্ট মুস্তাফিজ মানে আইপিএলটা তো সেই মার্চের 26 তারিখ থেকে শুরু হবে, এই ধরনের সিদ্ধান্ত মনে হয় বিশ্বকাপের পরেও নিতে পারতো। এক্স্যাক্টলি, আমি সেটা বলছি যে এই যে জিনিসটাকে বিসিসিআই আরেকটু ভালোভাবে, ওরা চিন্তাই করেন যে বাংলাদেশ সিকিউরিটি পয়েন্টে বা যে কোনো পয়েন্টে এরকম একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে পারে। তবে আমি বলি যে দেখেন আমাদের বিসিসিবিকে আমি বলবো যে এই যে প্লেয়ারদের সিকিউরিটি বিষয়টা যেটা, এটা কিন্তু আসলে আমাদের দেশের সম্পদেরা অবশ্যই, তাই না? তাদের দেখভাল করা, তাদের সিকিউরিটি সাংবাদিক যারা যাবেন, এটা বিসিবির রাইটলি পয়েন্ট আউট করেছেন, বুঝছেন। আমার কাছে মনে হয় যে আইসিসির উচিত এটাকে ভালো মতো অ্যাড্রেস করা। আমাকে তো আমি এনশিওর হইতে হবে যে আমার সিকিউরিটি নাই, আমার সিকিউরিটির কোনো থ্রেট নাই, তাই না? তো এটা আইসিসির এখন দায়িত্ব করা, এবং সেই সাথে হোস্ট কান্ট্রিও এটার থেকে বেরোতে পারেন, হোস্ট কান্ট্রিরও একটা দায়িত্ব আছে। আমরা অবশ্যই এটা নিয়ে আরো কথা বলবো, এবং বাংলাদেশের আসলে ক্রিকেটারদের উপর কোনো ধরনের কোনো প্রভাব পড়তে পারে কিনা এটা নিয়ে আমি আপনাকে প্রশ্ন করব, উত্তর জানার চেষ্টা করব। তার আগে একটা বিরতি নিচ্ছে দর্শক, আমাদের সাথেই থাকবেন। ফিরছি বিরতি থেকে, দেখছেন ক্লেমন বেয়ন্ডা গ্যালারি। আমরা আলোচনা করছি বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে। আমাদের সাথে আছেন ক্রীড়া সংগঠক আলী হাসান বাবু। যেটা আসলে বলছিলাম যে এই যে বিশ্বকাপ আসলেই একটা নানান ঘটনা ঘটে, কখনো দেখি যে আমরা সাকিব তামিম ইস্যু, কখনো বোর্ডের ইস্যু, কখনো দেখা যাচ্ছে যে এই ভারতের সিকিউরিটি ইস্যু, এগুলো আসলে কোনো না কোনোভাবে ক্রিকেটারদের উপর কি প্রভাব পড়ে না? আপনি দেখেন সাকিব তামিম ইস্যু যেটা, এটা আমি বলবো যে এটা ওই সময়কে ক্রিকেট বোর্ডের কিছুটা ব্যর্থতা। কারণ হচ্ছে যে প্লেয়ারদের ইন্টারনাল একটা জেলাসি, প্রফেশনাল জেল থাকবেই, সব দেশই আছে অবশ্যই। এলাকা ভিত্তিক জেলাসি থাকে, জোনাল ভিত্তিক জেলাসি থাকে, বাট এটাকে হ্যান্ডেল করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবং এটা যে ইম্প্যাক্টটা কি হয় না যে তা না। ধরেন আমাদের যে নাম যদি বলেন, তামিমের কিছু ফলোয়ার থাকে, সাকিবের কিছু, যারা টিমের মধ্যে, তো তখন একটুখানি, বাট এইগুলি যে এইটা বড় আকারে আসবে না প্লেয়ারদের উপরে আমার কাছে মনে হয়। ওরা প্র্যাকটিস করছে, আর বিশেষ করে এই যে সিকিউরিটি যেটা এখন এসছে, এইটা আসলে প্লেয়ারদের উপরে কতটা আসবে আমি জানি না, বাট আমাদের বোর্ড লেভেলে কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে কথাবার্তা বলে। আমি প্রশ্নটা এই কারণে করলাম, যেমন গতকাল আমি যেমন মাঠে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স এসেছিলেন একাডেমি মাঠে, বিপিএল এর অনুশীলন দেখছেন। সেখানে তিনি বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আছেন, নাজমুল হাসান শান্ত আছেন, কিন্তু টি-20 দলে যারা আছেন তাদের সঙ্গে কথা বলছেন, বিশ্বকাপ নিয়েই কথা বলছেন। মানে তিনিও একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে আসলে বাংলাদেশ পার্টিসিপেট করছে কিনা, করলে কোথায় করবে, এই যে একটা অনিশ্চয়তা কোচের মধ্যেও আছে। তার মধ্যে নিশ্চয়তা ক্রিকেটারদের মধ্যে। সাধারণভাবে দেখেন, আপনি যখন বিদেশ যাবেন, আপনার ফ্লাইটটা ডিলে হলো, আপনার একটা টেনশন হয় না? অবশ্যই এই টেনশনটা তো থাকবেই ওদেরকে, কারণ একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় যাচ্ছে সেখানে কিন্তু ধরেন প্রথমত সিলেক্ট হবো কিনা, সিলেক্ট হলাম, সিলেক্ট হওয়ার পরে আমি খেলতে হবে ওখানে গিয়ে, উইকেটটা কেমন, তাই না?
প্রিপারেশন তো সেইভাবে নিতে হয়, জি। তাই না? ধরেন আপনি যদি কলকাতায় খেলে, কলকাতায় উইকেটটা কেমন, এটা নিশ্চয়ই একটা আমাদের অ্যানালিস্টরা বলে দেয়। এখন এই নিশ্চয়তাটা যদি এখন না থাকে, এখন যদি শ্রীলঙ্কায় খেলাটা হয়, তো সেখানে করে টিম পরিকল্পনা তৈরি করতে করতেও হবে। তো একটা আপনার টিম অবশ্যই। কম্বিনেশনও তো একটা, যারা ম্যানেজমেন্ট থেকে তাদের জন্য একটা 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 হ্যাসেল হয়ে যায়। তো অবশ্যই কিছু না কিছু ইম্প্যাক্ট হবে, বাট এই সিচুয়েশনগুলো আমাদের ওভারকাম করা দরকার। আপনি ধরেন এই যে সিকিউরিটি ইস্যু যেটা আসছে, এটা তো একেবারেই আশা করা যায়নি। এটা আনএক্সপেক্টেড একটা জিনিস আমাদের সামনে চলে এসছে এটা। আর আপনি যেটা একটু আগে বললেন যে একটু বুদ্ধিমান হলে তো আপনার আইপিএল ছিল অনেক পরে, এই সিদ্ধান্তটা পরেও নিতে পারতো বিসিসিআই। এখনই বলতে হবে এমন তো কোনো কথা ছিল না এটা। কিছু ক্রিকেটারের সাথে কথা হচ্ছিল যারা আসলে টি-20 দলে আছে, তারা যখন একটা অনিশ্চয়তা মানে ফিল করে, তখন ক্রিকেট বোর্ডের থেকে উচিত কিনা যে তাদের সঙ্গে একটু কমিউনিকেট করা, তাদেরকে একটু আস্থা দেয়া বা আশ্বাস দেয়া। সত্যিকার ঠিকই আমার তো মনে হয় যে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড কতগুলি শর্ত দিয়েছে যে আমরা এই শর্ত, এই কথা তারা বলতে পারবেন না ওভানের যে আমরা একেবারে এই জায়গায় যাবো না বা কিছু একটা, নিশ্চয়ই বলেছে যে আমরা এই কারণে যাবো না, এগুলি আপনারা অ্যাড্রেস করেন। অবশ্যই বলা দরকার, যেটা আমি মনে করি এইটুকু কমিউনিকেশন বলা দরকার যে তোমরা তোমাদের প্রিপারেশন নাও, খেলা যেখানে হয় খেলা হবে, নিশ্চিত তোমরা খেলবা। এই কথাটা তো বলা, আমাদের বাংলাদেশ তো খেলতে চায় না, এটা কখনো বলে নাই, কিন্তু বাংলাদেশ আমরা হ্যাঁ, খেলতে বাংলাদেশ চাই, বলেছে যে তারা ভারতের বাইরে তারা খেলতে আমাদের চাচ্ছে। ভারতের বাইরে খেলতে চাই, কারণ হচ্ছে এই, তাই না? হ্যাঁ, এইটা মিডিয়ার মাধ্যমে ইয়ারা জানে, খেলোয়াড়রা জানে, তবে বোর্ড থেকে বললে তাদের একটা মানসিক শান্তি বা মানসিক একটা প্রশান্তি থাকে যে ঠিক আছে, বোর্ড এটা নজর দিচ্ছে, আমরা আমাদের কাজটা করি। এখানে আসলে এমনই জটিলতা হয়ে গেছে, এটা পুরো দেশই কিন্তু দেখবেন যে এটার উপরে এখন আলোচনা সমালোচনা করছে। আমাদের অ্যাডভাইজাররা ব্যস্ত হয়ে গেছেন, সাংবাদিকরা বলেন এবং দর্শক, মানে অ্যাডভাইজার দেখা যায় একটু বেশি ভোকাল, মানে তারাও বেশি আসলে একটু মনে হচ্ছে যে একেবারে স্ট্রিক্ট তারা থাকার এখন চেষ্টা করছে। এই সমালোচনাটা না যাই, হ্যাঁ, এই সমালোচনাটা আমরা না যাই। টোটাল জিনিসটাই আপনার বোর্ডের মাধ্যমেই হওয়া উচিত, ক্রিকেট বোর্ডের মাধ্যমেই হওয়া উচিত। আপনারা আমাদের দেশের যেই বক্তব্যটা, আপনি ইন্ডিয়ান বোর্ডও তো ইন্ডিয়ান গভর্নমেন্টের ডিসিশনের বাইরে যেতে পারে না। এবং দেখবেন যে আমি আমার শিওর যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বোধহয় এই নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু না, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো করে স্টেটমেন্ট নেই। বিসিসিআইও কোনো ধরনের কোনো করে স্টেটমেন্ট নেই। দেয়নি। আমার কাছে মনে হয় যে আমাদের উচিত যা কিছুই করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমেই করা, এটাই শুদ্ধ হবে। তা নাহলে হবে কি, ওই পলিটিক্যাল, আপনি যেটা একটু আগে বললেন, তখন এই পলিটিক্যাল একটা টার্মোল আবার দাঁড়াবে। এটা নিয়ে আমার মধ্যে মনে হয় বিসিসিআই, যে বিসিবি যেহেতু ক্রিকেটটা দেখছে, তাদের মাধ্যমেই সবগুলি কথা বা বলা এটা ভালো হয়। তবে এখন একটা ইন্ডিভিজুয়াল হিসেবে আপনার তো আজকাল ফেসবুক তো আছে, আপনি আপনার স্ট্যাটাস দিতেই পারেন। সেই স্ট্যাটাসটা নিয়ে যদি আবার, হ্যাঁ, স্ট্যাটাস দিতে গেলে আমরা বড় জায়গায় থাকলে সতর্ক হয়ে স্ট্যাটাস দেওয়া ভালো। তা তো অবশ্যই। একটু মানে আপনার অভিজ্ঞতা থেকে আসলে জানতে চাচ্ছি যে আসলে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আইসিসির সাথে বিসিবির, আসলে কি ধরনের আলোচনা হয়েছে সেটা আমরা অনেকটাই জানি না। হয়তো অল্প কিছু পরিচালক তারা সেখানে আলোচনা করেছে। সব কিছু মিলিয়ে আসলে আপনার অভিজ্ঞতার আলোকে কি বলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি হচ্ছে, কতটুকু সম্ভাবনা আছে বাংলাদেশের এই বিশ্বকাপে পার্টিসিপেট করা, কিংবা শ্রীলঙ্কাতে শিফট আদৌ করা সম্ভব কিনা, যেটা আসলে দাবি করছে যে আয়ারল্যান্ডের সাথে সোয়াপ করা, নাকি এই সিকিউরিটি কনসার্ন নিয়ে হয়তো বা ফার্দার আলোচনা করে শেষ পর্যন্ত ভারতেই যাওয়ার সিদ্ধান্ত নেবে? আপনার অভিজ্ঞতাটা কি বলছে? ভারত অ্যাজ এ হোস্ট চাইবে যেভাবেই হোক বাংলাদেশ যেন ভারতে গিয়ে খেলে। আচ্ছা, ঠিক আছে, এখন বাংলাদেশ যেই কথাটা বলে যেতে চাচ্ছে না, এই কথাটা তো ভারত ফেলতে পারবে না। ওরা তো এনশিওর করছে না যে ভাই আমার ঠিক আছে, আসো, আমরা উইল টেক কেয়ার। এবং আমাদের ওদের একটা, আমি তো আগে বলেছি, একটা সিকিউরিটি প্ল্যান আছে। আমরা ওয়ার্ল্ড কাপের সময় সিকিউরিটি প্ল্যান দিয়েছি, আমরা সিকিউরিটি গ্যারান্টি দিয়েছি আমরা। তো সেই প্ল্যানটা তো বাংলাদেশকে অ্যাপ্রাইজ করতে পারে তারা। আমার কাছে মনে হয় যে এই যে অ্যাজ এ হোস্ট, অ্যাজ এ আইসিসি, অ্যাজ এ বডি, আপনার কি মনে হয়, আমিও আপনাকে কোশ্চেনটা দিই, আরেকটু বেশি সিরিয়াস হওয়া উচিত ছিল না এখানে? জি, তাই না? ওরা এসছে, দেখেন আইসিসির লোকজন এসছে কবে, গত সপ্তাহে, এই তো গত কদিন আগে এসছে। এটা তো ডেফিনেটলি তো ইমেলে যোগাযোগ হয়েছে, বাট আরও আগেই তো ফিজিক্যাল একটা হলে মনে ভালো হতো এটা, যে তোমরা কি করবা না করবা। বা এখন যে আমরা শুনছি যে আপনি যেটা বললেন যে আয়ারল্যান্ডের সাথে সব করবে, আয়ারল্যান্ডের তো বিষয় আছে। আয়ারল্যান্ড যদি খেলতে না চায়, অবশ্যই আয়ারল্যান্ড তো বলতে ভাই আমাকে কেন তুমি দিবা ওখানে, তাই না? দিস ইজ ওয়ার্ল্ড কাপ, এটা তো আমার ছেলে খেলা না এটা।
অবশ্যই বাবাই, আমরা ধন্যবাদ আপনাকে। এবং আমরা চাচ্ছি যে আসলে বাংলাদেশের এই টি-20 বিশ্বকাপ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, হয়তোবা আর এক দুই দিনের মধ্যে সেটা সমাধান হয়ে যাবে, এবং আমরা প্রত্যাশা করছি যে সমাধানটা বাংলাদেশের পক্ষে আসুক এবং বাংলাদেশ বিশ্বকাপে পার্টিসিপেট করুক, এমনটা প্রত্যাশা করছি। এবং এটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেট সমর্থক যারা আছেন তারাও একই প্রত্যাশা করছেন, সেটা নিয়ে আমরা প্রত্যাশা নিয়ে শেষ করতে চাই। রেমন বেয়ন গ্যালারি, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।